একটি মেয়ে যার কাছে স্কুলে যাওয়ার মতো কোনো রকম টাকা ছিল না, এমনকি থাকার মতো কোনো বাড়ি ছিল না। সে প্রতিদিন মাথায় ঝুড়ি করে ভুট্টা নিয়ে বাজারে বাজারে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে সে তার পেটের খিদেটা কোনো রকমে মিটিয়ে রাখত। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও সে স্বপ্ন দেখতে ভোলেনি এবং তার স্বপ্ন ছিল সে একদিন একটি নিজের বাড়ি তৈরি করবে এবং তার ফ্যামিলির মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং অবশেষে সে তার স্বপ্ন পূরণ করেছিল। কিন্তু কিভাবে, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। আর এটা একটা সত্যি ঘটনা। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি কুইন অফ ক্যাটওয়ে। সালটা হলো 2007। উগান্ডা দেশের রাজধানী কাম্পালাতে একটি ছোট্ট বস্তি দেখানো হয় যার নাম ক্যাটওয়ে। আর এই বস্তিতে বসবাসকারী একটি 10 বছরের মেয়েকে দেখানো হয় যার নাম ফিওনা। ফিওনা ছোটবেলা থেকেই এই বস্তিতে বড় হয়ে উঠেছে এবং তার ফ্যামিলি বলতে তার মা যার নাম নাক্কু এবং তার একটি দিদি রয়েছে যার নাম নাইট, এবং এর বাইরেও তার 2 ভাই রয়েছে। ছোট ভাইয়ের নাম রিচার্ড এবং বড় ভাইয়ের নাম ব্রায়ান। কিন্তু এই ফ্যামিলিতে তার বাবা নেই, কারণ তার বাবা অনেক আগেই একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তার ফ্যামিলির এরকম আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার পিছনে এটাই সবচেয়ে বড় কারণ। আসলে তার বাবার মৃত্যুর পর থেকে তাদের থাকার মতো কোনো জায়গা নেই, এমনকি কোনো রকম ইনকাম সোর্স নেই বললেই চলে। ফিওনার মা তার সন্তানদের খাবার জোগাড় করার জন্য সে ভুট্টা বেচে টাকা ইনকাম করে, আর এই কাজে খুব অল্প পরিমাণে টাকা ইনকাম হয়, যার ফলে পুরো ফ্যামিলিকে কোনো রকমে খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। ফিওনা এবং তার ভাই ব্রায়ান এই ভুট্টা বেচার কাজে তার মাকে হেল্প করে। ফিওনার খুব ইচ্ছে সে বাকি বাচ্চাদের মতো স্কুলের ড্রেস পরে স্কুলে যাবে, কিন্তু তার ফ্যামিলির ইনকাম সোর্স এতটাই কম যার ফলে সে যে কোনো একটা জিনিসই করতে পারবে, হয় খেতে পারবে নয়তো স্কুলে যেতে পারবে। আর এই কারণেই সে ছোটবেলা থেকেই কখনো স্কুলে যায়নি। ফিওনা যেই বাড়িটায় থাকে সেই বাড়িটা তাদের নয়, বরং তারা অন্যের জায়গায় কোনো রকমে একটি ঘর তৈরি করে নিয়েছে এবং মাস গেলে এই জমির জন্য তাদেরকে ভাড়া দিতে হয়। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও এই ফ্যামিলি সব সময় নিজেদেরকে হাসি খুশি রাখতে পছন্দ করে। যেমন দিনের শুরুতেই তারা একটি টার্গেট তৈরি করে নেয় যে কত টাকার আজ তারা কেনা বেচা করবে, এবং সেই টার্গেট মতোই ফিওনা এবং তার ভাই ব্রায়ান রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এবং বাজারে গিয়ে কেনা বেচা শুরু করে দেয় এবং একইভাবে তারা টার্গেটের চাইতে বেশি টাকা ইনকাম করে ফেলে, যার ফলে তাদের আনন্দ অনেকটাই বেড়ে যায়। আর এইসবের মধ্যে তাদের পাড়ার একটি ছেলে থাকে যে কিনা বাইকে করে প্রতিদিন তার বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করে এবং তার দিদি নাইটকে বিরক্ত করে। আর এইসব ফিওনার মায়ের মোটেও পছন্দ হয় না। আসলে নাইট এই ছেলেটিকে পছন্দ করে এবং ছেলেটির ওপর তার ইন্টারেস্ট রয়েছে, আর এটাই কারণ ছেলেটির সাহস একটু বেশি থাকে, এমনকি সে ফিওনার মাকেও ভয় পায় না। অন্যদিকে একই সময় আমরা দেখি এই বস্তির একজন নামকরা কোচকে যার নাম রবার্ট। রবার্ট একজন ফুটবল কোচ এবং সে এই বস্তিতে বসবাসকারী বাচ্চাদের ফুটবল খেলতে সাহায্য করে। রবার্ট অতীতে বেশ কয়েকবার বড় বড় নামকরা টিমের কোচ হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু যেহেতু তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুব বেশি নামকরা নয়, তাই সে এই চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। তাই আজ সে নতুনভাবে তার জীবন শুরু করে দিয়েছে এবং সে ডিসাইড করে নিয়েছে সে এই বাচ্চাদেরকে সবচেয়ে ভালো এবং দক্ষ প্লেয়ার তৈরি করবে। আর এমনই এক দুপুরে ফিওনার ভাই ব্রায়ান তার ভুট্টা বেচার কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলে এবং সোজা সেই মাঠে চলে যায় যেখানে ফুটবল খেলা হয়। সে সবার প্রথমে রবার্টের সাথে কথা বলে এবং তাকে জানায় এই ফুটবল সে খেলতে চায়, কিন্তু তার ভয় হয় তার হাত পা যেন ভেঙে না যায়, কারণ যদি ভেঙে যায় তবে তারা ট্রিটমেন্ট করতে পারবে না। তখন রবার্ট তাকে বোঝায় আমার কাছে আরও একটি খেলা রয়েছে যার জন্য তোমার হাত পা ভাঙবে না এবং তোমায় ছোটাছুটিও করতে হবে না, কিন্তু তবুও এই খেলাটায় খুব বেশি মজা রয়েছে, কারণ এই পুরো খেলাটাই ব্রেনের খেলা যার নাম দাবা অথবা চেস। রবার্ট তাদেরকে জানায় সে যখন কলেজে পড়তো তখন সে এই খেলাগুলো ধনী ফ্যামিলির ছেলে মেয়েদেরকে খেলতে দেখেছিল, আর সেই ছেলেগুলোর টাকার গরম খুব বেশি ছিল, তাই সে তাদেরকে কথায় হারাতে পারেনি, বরং সে এই দাবা খেলায় তাদেরকে হারিয়ে দিয়েছিল এবং তারপর থেকেই তারা তাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছিল। এখন এই গল্প শুনে ব্রায়ানের বেশ ভালো লেগে যায় এবং সে রবার্টকে জানায় সেও এই দাবা খেলা খেলতে চায়। পরের দিন সকালে ফিওনা এবং ব্রায়ান আরও একবার তাদের দৈনিক কাজ করতে শুরু করে দেয় এবং এর মধ্যে ফিওনা লক্ষ্য করে তার ভাই ব্রায়ান প্রতিদিন কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে কোথাও যেন চলে যাচ্ছে, তাই সে আজকে লক্ষ্য করে এবং তাকে ফলো করে। সে দেখে তার ভাই ব্রায়ান তাদের পাড়ার একটি লোকাল ক্লাবে চলে গেছে। ফিওনা আস্তে আস্তে সেখানে প্রবেশ করে এবং দেখে সেখানে অনেক বাচ্চা রয়েছে এবং তারা খুব আনন্দে রয়েছে। একইভাবে তারা নানান রকম খাবার খেতে ব্যস্ত রয়েছে। কিন্তু তারা যখন ফিওনাকে দেখতে পায়
তারা তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয়, কারণ তার শরীর দিয়ে প্রচুর ঘামের গন্ধ বের হচ্ছে। স্বাভাবিকভাবেই ফিওনার এটা খারাপ লেগে যায় এবং সে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। এখন পাশে দাঁড়িয়ে থাকা রবার্ট এই সব কিছু দেখে ফেলে এবং সে এদেরকে শান্ত করে এবং ফিওনাকে কিছু খাবার খেতে দেয়। ফিওনা এখানে প্রথমবার জানতে পারে এই জায়গায় এক বিশেষ ধরনের খেলা এই বাচ্চাগুলো খেলে থাকে, যার নাম দাবা, এবং এই খেলাতে যেই বাচ্চাটি সবচেয়ে এক্সপার্ট তার নাম হলো গ্লোরিয়া। রবার্ট গ্লোরিয়াকে অর্ডার দেয় সে যেন ফিওনাকেও এই গেমটা বোঝায়। এখন গ্লোরিয়া খুব আনন্দের সাথে ফিওনাকে এই গেমটা বোঝাতে শুরু করে দেয়। এখন যেহেতু এই গেমটা ফিওনা প্রথমবার দেখছে তাই তার খুব বেশি ভালো লেগে যায়। তাই পরের দিন সকাল হতেই সে কাজ শেষ করে সবার প্রথমে নিজেকে ফ্রেশ করে শুধুমাত্র এই গেম খেলার জন্য, এবং রবার্টের নির্দেশ মতো সে এই গেমের প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে শুরু করে দেয়। এমনকি এই দাবা খেলা তার এতটাই ভালো লেগে যায় যার ফলে সে বাড়ি ফিরেও তার ভাইয়ের সাথে মিলেমিশে একটি দাবার কোর্ট তৈরি করে এবং তার মধ্যে বোতলের মুখ ব্যবহার করে গুটি তৈরি করে ফেলে এবং সেগুলো মন দিয়ে খেলতে শুরু করে দেয়। যদিও প্রতিবার খেলাতেই সে হেরে যায়, কিন্তু সে এই হেরে যাওয়ার কারণটা মাথার মধ্যে রেখে দেয় এবং দ্বিতীয়বার সে এই একই ভুল করে না। পরের দিন সকালে রবার্ট তার স্ত্রীর সাথে দেখা করতে এখানকার লোকাল স্কুলে চলে যায়, কারণ তার স্ত্রী এই স্কুলের একজন শিক্ষিকা। রবার্ট তাকে ফিওনা নামের সেই মেয়েটির কথা বলে, কারণ সে ইতিমধ্যে লক্ষ্য করেছে আজ পর্যন্ত সে যত বাচ্চাদের এই দাবা খেলা শিখিয়েছে তার মধ্যে ফিওনার ইন্টারেস্ট একটু বেশি। তার স্ত্রী তাকে পরামর্শ দেয় সে যেন তাকে ভালোভাবে দাবাটা শেখায়। এখানে আমরা দেখতে পাই রবার্টের একটি ছোট্ট সন্তানের জন্ম হয়েছে, আর রবার্ট চায় তার সন্তান যেন কোনো রকম দারিদ্রতা অনুভব না করে, আর এই কারণেই সে একটি জবের জন্য ইন্টারভিউ দিতে চলে যায়, কারণ আজ বেশ কয়েক বছর হয়ে গেছে এবং সে কোনো রকম সফলতা পায়নি। রবার্ট তার ইন্টারভিউ ভালোভাবে দিয়ে দেয়, কিন্তু সেখানকার এমপ্লয়ি তাকে জানায় সে ইতিমধ্যে তাকে কোনো রকম জব দিতে পারবে না, তাই সে তাকে পরে আরও একবার কন্ট্যাক্ট করতে পারে। স্বাভাবিকভাবেই রবার্ট হতাশ হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। পরের দিন রবার্ট এই বাচ্চাদেরকে নিয়ে আরও একবার তার দাবা খেলার প্রোগ্রাম চালু করে দেয় এবং এবার সে লক্ষ্য করে ফিওনা অনেকটাই দক্ষ হয়ে গেছে, এমনকি সে এমন এমন চাল ফেলছে যেগুলো সে কখনোই তাকে শেখায়নি। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কোথা থেকে শিখলে? তখন ফিওনা তাকে জানায় সে এই সবটাই তার নিজের মন থেকে করছে, যেটা শুনে রবার্ট বেশ ইমপ্রেস হয়ে যায়। এখন এই বাচ্চাগুলোর স্বপ্ন তারা সেই সব ধনী ছেলে মেয়েদের সাথে দাবা খেলবে যাদের সাথে একটা সময় রবার্ট খেলেছিল। এখন এই কথা জানতে পেরে রবার্ট সোজা এই দাবা খেলার চেয়ারম্যানের সাথে দেখা করে, যার নাম ইনক বারুম্বা। আসলে রবার্ট এই অফিসে এর আগেও অনেকবার ভিজিট করেছে এবং এই ব্যাপারে কথা বলেছিল, তাই এখানকার এমপ্লয়ি তাকে দেখতে পেয়েই খুব সহজেই চিনে ফেলে এবং তারা বিরক্ত হয়ে যায়, কারণ প্রতিবারই তাকে রিজেক্ট করা হয়েছিল, কিন্তু আবারও সে এখানে এসছে। তাই বাধ্য হয়ে চেয়ারম্যান তার সাথে একটি মিটিং করে। কিন্তু যখন সে জানতে পারে রবার্ট বেশ কিছু বস্তিতে বসবাসকারী কিছু ছেলে মেয়েদের জন্য এখানে আবেদন করতে এসছে, তখন সে তাকে সোজা না করে দেয় এবং জানায় এই খেলা শহরের সবচেয়ে নামকরা স্কুলে খেলা হয় এবং সেখানকার ছাত্রগুলো খুবই পরিষ্কারভাবে থাকে, তাই বস্তির ছেলে মেয়েরা সেখানে গেলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। যদিও রবার্ট হার মানে না, সে বারবার এই চেয়ারম্যানকে বোঝানোর চেষ্টা করে। চেয়ারম্যান তাকে বলে, তোমার সেই ছাত্রগুলো কোনো স্কুলেও পড়াশোনা করে না এবং একইভাবে সবসময় নোংরা ভাবে থাকে, তাই আমি তাদেরকে নিতে পারবো না। রবার্ট তাকে বোঝায় এই ছেলেগুলো স্কুলে পড়াশোনা করতে চায় না এমনটা নয়, বরং তাদের কাছে টাকা পয়সার অভাব রয়েছে, আর এই কারণেই তারা স্কুলে পড়াশোনা করতে পারছে না। এখন এই কথা শুনে চেয়ারম্যান বুঝতে পারে যদি সে তাদেরকে টাকার কথা বলে তবে এই ছেলে মেয়েগুলো অটোমেটিক ভাবেই বাদ চলে যাবে। তাই সে রবার্টকে বলে, আমি তাদেরকে এই প্রতিযোগিতার জন্য নিয়ে নেব যদি তারা এখানকার ফি পূরণ করতে পারে। চেয়ারম্যান শিওর এই বাচ্চাগুলো টাকা দিতে পারবে না এবং তারা এই খেলাও খেলতে পারবে না, কিন্তু রবার্ট তাকে চমকে দেয় এবং বলে সে খুব শীঘ্রই এই টাকা এখানে নিয়ে আসবে, যেটা শুনে চেয়ারম্যান অবাক হয়ে যায়। এখন যেহেতু রবার্ট কোন রকম কাজ করে না, তাই সে এই টাকা জোগাড় করার জন্য একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সে তার 100% ট্যালেন্ট ব্যবহার করে এই ম্যাচটা জিতিয়ে দেয় এবং জিতে যাওয়া প্রাইজ মানি নিয়ে সে সোজা চেয়ারম্যানের অফিসে চলে যায়। চেয়ারম্যানের কাছেও আর কোনো রাস্তা থাকে না, কারণ সে এই শর্তটাই তাকে দিয়েছিল এবং সে সেটা পূরণ করে ফেলেছে, তাই সে বাধ্য হয়ে তাদেরকে এই দাবা খেলার টুর্নামেন্টে নিয়ে নেয়। অন্যদিকে রবার্টের স্ত্রী যখন জানতে পারে রবার্ট পুনরায় ফুটবল খেলা শুরু করেছে, তখন সে খুব বেশি রেগে যায়, কারণ অতীতে এই ফুটবল খেলার কারণে
তার স্বামীর পায়ে বড়সড় আঘাত লেগেছিল এবং তারপর থেকেই রবার্ট তাকে কথা দিয়েছিল সে আর ফুটবল খেলবে না, কিন্তু সে তার কথা রাখেনি এবং পুনরায় ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আর এই কারণেই তার স্ত্রী খুব বেশি রেগে যায়। এখন রবার্ট যখন তাকে বোঝায় এই কাজটা সে শুধুমাত্র সেই বাচ্চাদের জন্য করেছে, তখন তার স্ত্রী শান্ত হয়ে যায়। পরের দিন সকালে ফিওনা এবং তার ভাই যখন তাদের কাজে বেরিয়ে যায়, একজন কয়লা ব্যবসায়ী তার মা অর্থাৎ নাকুকে বোঝায় তার সন্তানেরা ভুট্টা বেচার নাম করে একটি বাজে ব্যক্তির সাথে জুয়া খেলার জন্য এখানকার লোকাল ক্লাবে চলে যায়। প্রথম দিকে নাকু এটা বিশ্বাস করে না এবং যখন সেই কয়লা ব্যবসায়ী তাকে জোরপূর্বক এটা বোঝানোর চেষ্টা করে, তখন তার সন্দেহ তৈরি হয়ে যায় এবং সে তার সন্তানদেরকে ফলো করতে শুরু করে। অন্যদিকে লোকাল ক্লাবে ফিওনা রবার্টের সবচেয়ে দক্ষ দাবাড়ু চ্যাম্পিয়নের সাথে দাবা খেলে এবং সে তাকে হারিয়ে সেই ক্লাবের নতুন চ্যাম্পিয়ন তৈরি হয়ে যায়। এখন এইসবের মধ্যে হঠাৎ করে তার মা এখানে চলে আসে। এখন যেহেতু সে এই দাবা খেলা বোঝে না, তাই এটাকে সে গ্যাম্বলিং মনে করে নেয় এবং তার দুই সন্তানকে কান ধরে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। রবার্ট বুঝতে পারে এই সবটাই একটি ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে, তাই সে ফিওনার মায়ের ভুল ভাঙানোর জন্য পরের দিন সকালে তার সাথে বাজারে দেখা করে এবং তার সাথে পার্সোনাল ভাবে কথা বলে। রবার্ট তাকে বোঝায় এটা কোনো জুয়া খেলা নয়, বরং এই খেলাটা খেলতে হলে বুদ্ধির প্রয়োজন, যেটা কিনা ফিওনার মধ্যে রয়েছে। তাই আমি চাই সে এই খেলা খেলুক এবং আরো টপ লেভেলে পৌঁছে যাক। এমনকি রবার্ট প্রমিস করে সে যদি তার মেয়েকে এই খেলার পারমিশন দিয়ে দেয়, তবে এই খেলার পর তার সন্তানদেরকে সে স্কুলে ভর্তি করে দেবে এবং এতে তার কোনো রকম খরচ লাগবে না। এখন এই কথা শুনে নাকু অবশেষে রাজি হয়ে যায়। পরের দিন সকালে রবার্ট এই বাচ্চাদেরকে নিয়ে এই দাবা প্রতিযোগিতার জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং এই যাত্রাপথে বাচ্চাগুলো শহরের বড় বড় বিল্ডিং দেখে খুব বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এত বড় বিল্ডিং এবং শহর কখনোই দেখেনি এবং তাদের মনের মধ্যে আনন্দ একটু বেশি থাকে। এরপর তারা যখন সেই কলেজে পৌঁছায় যেখানে তাদের এই প্রতিযোগিতা হবে, সেখানে গিয়েও তারা অবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে এই কলেজের ছাত্রগুলো খুবই পরিষ্কারভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেটা দেখে তাদের কনফিডেন্ট কিছুটা হলেও কমে যায়। কিন্তু রবার্ট তাদের কনফিডেন্ট সবসময় বাড়িয়ে রাখে এবং বোঝায় এখানে সৌন্দর্য দেখানোর জন্য নয়, বরং ট্যালেন্ট দেখানোর জন্য আমরা এসেছি। এখন দুপুর হলে যখন এদের লাঞ্চের সময় হয়ে যায়, প্রত্যেকে যার যার টেবিলে খাবার খাওয়ার জন্য বসে পড়ে, কিন্তু এই বাচ্চাগুলো কখনোই এরকম টেবিলে খাবার খায়নি এবং তার মধ্যে তাদেরকে চাকু এবং চামচ দেওয়া হয়, তাই তারা খুব সহজে খাবার খেতে পারে না এবং অবশেষে তারা তাদের হাত দিয়ে খাবার খেতে শুরু করে দেয়। এখন যেহেতু তাদের প্রতিযোগিতা আগামীকাল, তাই আজকের রাতটা তাদেরকে এখানেই কাটাতে হবে। এখন রাত হলে এই বাচ্চাদের জন্য খুব সুন্দর বিছানা তৈরি করে দেওয়া হয়, কিন্তু সমস্যা হলো এই বাচ্চাগুলো কখনোই এরকম নরম বিছানায় ঘুমোয়নি এবং তারা সব সময় রাস্তায় এবং খোলা জায়গায় ঘুমিয়ে এসছে, তাই বাচ্চাগুলোর খুব সহজেই ঘুম আসে না এবং বাধ্য হয়ে তারা বিছানা থেকে নিচে নেমে পড়ে এবং সেখানে ঘুমিয়ে পড়ে। আর এই দৃশ্য দেখে রবার্ট খুব বেশি ইমোশনাল হয়ে যায়। সে ভালোভাবে বুঝতে পারে এই বাচ্চাগুলোর জীবন কতটা কষ্টকর। পরের দিন সকালে রবার্ট এই বাচ্চাগুলোকে ঘুম থেকে ওঠায় এবং দেখে ব্রায়ান নামে সেই ছেলেটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এই নতুন পরিবেশ দেখে তার মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে এবং সে মোটেও মানিয়ে নিতে পারছে না। একইভাবে বাকি বাচ্চাগুলো ঠিক এমনভাবেই আচরণ করছে, তাই রবার্ট এদের মনের সাহস বাড়ানোর জন্য মজার মজার গল্প শোনাতে শুরু করে দেয়। সে তাদেরকে বলে এখানে থাকা ধনী বাচ্চাগুলোর কাছে সবকিছু রয়েছে, তাই তারা এই খেলাটা নিজেদের শখ পূরণ করার জন্য খেলছে, কিন্তু তোমরা তেমনটা করছো না, বরং তোমরা এই খেলাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এবং এটা সব সময় মাথায় রাখবে। পরের দিন সকাল হতেই এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রথম দিকে এই ছেলেরা খুব বেশি ভয় পায় এবং একইভাবে ফিওনা ভয় পেতে শুরু করে, যার ফলে রবার্ট তাকে আরো একবার বোঝায় এবং তাকে স্মরণ করায় তার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে, যার ফলে এরা এই খেলা শুরু করে দেয়। এখন ফিওনার বিরুদ্ধে যেই ছেলেটি খেলবে সে এই খেলার একজন চ্যাম্পিয়ন, অর্থাৎ সবচেয়ে দক্ষ খেলোয়াড়। একইভাবে প্রত্যেকটা ছেলের সাথে এখানকার ধনী ছেলেরা দাবা খেলতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ খেলা চলার পর বেঞ্জামিন নামের একটি ছেলে তার বিপরীতে থাকা একজন ধনী ছেলেকে হারিয়ে দেয়, যেটা দেখে রবার্ট খুব বেশি অবাক হয়ে যায়। কিন্তু এখানকার চেয়ারম্যানের বিশ্বাস এই ছেলেগুলো প্রত্যেককে হারাতে পারলেও ফিওনা তাদের এখানকার চ্যাম্পিয়নকে হারাতে পারবে না, তাই সে ফিওনার খেলাটা মন দিয়ে দেখতে শুরু করে দেয় এবং সে লক্ষ্য করে ফিওনা আস্তে আস্তে এমন চাল দিচ্ছে যেগুলো কিনা কোনো বইতে লেখা নেই বা কোনো বই পড়েও শেখা যায় না। আর এভাবেই বেশ কিছুক্ষণ খেলা চলার পর ফিওনা প্রত্যেককে অবাক করে দিয়ে
তাদের এখানকার চ্যাম্পিয়নকে খুব সহজেই হারিয়ে দেয়, যেটা দেখে চেয়ারম্যান স্বীকার করতে বাধ্য হয় যে ফিওনা সত্যি একজন চ্যাম্পিয়ন এবং দাবা খেলাতে সে একদম এক্সপার্ট। তাই সবার সামনে সে মাইকে ফিওনার নাম ঘোষণা করে এবং একইভাবে তার গলায় একটি গোল্ড মেডেল পরিয়ে দেয়। এখন এই প্রতিযোগিতা শেষ হলে এই বাচ্চারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, ফিওনা মোটেও বিশ্বাস করতে পারে না সে এই ম্যাচ জিতে গেছে এবং সে এখন চ্যাম্পিয়ন। বরং তার মনে হয় সেই ছেলেটি তার সামনে ইচ্ছে করে হেরে গেছে। এখন রবার্ট তাকে বোঝায় ছেলেটি ইচ্ছে করে হারেনি, বরং তুমি তাকে হারিয়েছ এবং এটাই তোমার ট্যালেন্ট। এরপর রবার্ট তার কথা মতো এই দুই ভাই বোনকে পড়াশোনা শেখানোর জন্য তার স্ত্রীর কাছে নিয়ে যায় এবং তার স্ত্রী তাকে পড়াশোনা শেখাতে শুরু করে দেয়। পরের দিন সকালে ফিওনা এবং তার ভাই পুনরায় তাদের কাজে বেরিয়ে পড়ে এবং হঠাৎই এক ব্যক্তি রাস্তার অন্য পাশ থেকে ব্রায়ানকে তার কাছে ডাকে, কারণ সে ভুট্টা কিনতে চায়। ব্রায়ান সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে একটি মোটর সাইকেল ব্রায়ানকে ধাক্কা মারে এবং সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। ফিওনা কোনো উপায় না পেয়ে চিৎকার করতে শুরু করে দেয় এবং সে লক্ষ্য করে তার সামনে সেই বাইকার দাঁড়িয়ে রয়েছে যে তার দিদিকে সবসময় বিরক্ত করে। সে তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার ভাইকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু বাইকার তাকে জানায় সে টাকা ছাড়া কোনো কিছুই করবে না। তখন ফিওনা কোনো উপায় না পেয়ে তার ইনকাম করা সব টাকাটাই সেই বাইকারকে দিয়ে দেয় এবং কোন রকমে তার ভাইকে হসপিটালে ভর্তি করে। কিন্তু সমস্যা হলো এই হসপিটালের মেডিকেল ট্রিটমেন্টের খরচ অনেক বেশি এবং ফিওনার মায়ের কাছে খুব বেশি টাকা নেই। তাই পরের দিন সকাল হতেই সে বাধ্য হয়ে ব্রায়ানকে কোন রকমে এখান থেকে নিয়ে যায়। কিন্তু বাড়ি গিয়ে সমস্যা আরো বেড়ে যায়, কারণ তাদের বাড়ির যে মালিক রয়েছে সে নাকুর কাছে এই বাড়ি ভাড়ার টাকা চায়। নাকুর সঙ্গে সঙ্গে তার মেয়ে ফিওনাকে টাকা দিতে বলে, কারণ আজকে সে যা ভুট্টা বিক্রি করেছে এই সব টাকাই তার কাছে রয়েছে। কিন্তু ফিওনা জানায় সে এই টাকা দিয়ে তার ভাইকে হসপিটালে ভর্তি করেছে, অর্থাৎ এই টাকা সে সেই বাইকারকে দিয়ে দিয়েছে। এখন এই কথা শুনে নাকু বেশ হতাশ হয়ে যায়, কারণ সে জানে তাদের পরিস্থিতি এখন কি হতে চলেছে। এখন সন্ধ্যা হলে বাড়ির মালিকের শর্ত মতো তাদেরকে জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এখন এই কঠিন পরিস্থিতিতে নাকুর তার স্বামীর কথা মনে পড়ে যায়, কারণ তার স্বামী একমাত্র ছিল যে কখনোই তাকে এরকম কঠিন পরিস্থিতি বুঝতে দিত না। কিন্তু আজ তাকে সাহস দেবে এবং তার হয়ে কিছু করে দেবে এমন কোনো মানুষ নেই। তাই সে খুব বেশি হতাশ হয়ে যায় এবং এই পুরো রাতটাই সে চোখে জল নিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে রবার্ট হাতে কিছু খাবার নিয়ে ফিওনা এবং তার ফ্যামিলির সাথে দেখা করতে আসে, কারণ সে ইতিমধ্যে এই পুরো ঘটনাটা জানতে পেরেছে। রবার্ট এই খাবার তাদের সাথে ভাগ করে খেতে শুরু করে এবং এর মধ্যে সে আরো একবার ফিওনার সাথে দাবা খেলার চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে ফিওনা খুব বেশি ডিমোটিভেট হয়ে গেছে, এমনকি সে এখন আর দাবা খেলতে চায় না। আর এটা স্বাভাবিক, কারণ তার ফ্যামিলির কাছে কোনো থাকার জায়গা নেই এবং একইভাবে তাদের কাছে কোনো রকম টাকাও নেই। তাই সে দাবা খেলতে চায় না, কিন্তু রবার্ট তাকে মোটিভেট করে এবং বোঝায় এই দাবা খেলার ট্যালেন্ট সবার মধ্যে থাকে না, কিন্তু তোমার মধ্যে রয়েছে, তাই এটা তুমি সঠিকভাবে ব্যবহার করো এবং একদিন তুমি অবশ্যই সফলতা পাবে। আর এভাবে আরো একটা রাত চলে আসে এবং ফিওনা এবং তার ফ্যামিলি রাস্তার পাশেই আশ্রয় নিয়ে নেয়। আর এভাবে একটা সময় তাদের সাথে দেখা করতে ফিওনার দিদি নাইট এখানে চলে আসে। আসলে নাইট এখন তার বয়ফ্রেন্ডের সাথেই থাকে এবং সে এখন বাজে রাস্তায় চলে গেছে, কিন্তু তবুও তার ফ্যামিলির কথা মনে পড়ে, তাই এই কারণে সে এখানে দেখা করতে চলে আসে এবং ফিওনার হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সকালে নাকু এই টাকা দিয়ে একটি থাকার ঘর ভাড়া নেয় এবং তার পুরো ফ্যামিলি সেই ঘরে শিফট হয়ে যায়। একইভাবে ফিওনা নিজের মনের জোর বাড়িয়ে আবারও দাবা খেলা শুরু করে দেয় এবং সে দৈনিক সেই লোকাল ক্লাবে যাতায়াত শুরু করে দেয়। আর এভাবেই সাল 2009 চলে আসে এবং ফিওনা এখন ছোটখাটো টুর্নামেন্টে দাবা খেলতে শুরু করে দেয় এবং সেই টাকা দিয়ে সে তার ফ্যামিলিকে হেল্প করতেও শুরু করে দেয়। আর এমনই এক দুপুরে রবার্ট ফিওনার সাথে দাবা খেলতে বসে এবং তাকে নতুন নতুন ট্রিক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ফিওনা উল্টো তাকে শেখাতে শুরু করে দেয়। এমনকি সে দাবা খেলার সময় একটা নয় দুটো নয় বরং 8খানা চাল সে অ্যাডভান্স ভেবে নেয়, যার ফলে খুব সহজেই সে রবার্টকেও হারিয়ে দেয়। এখন এরকম ট্যালেন্ট দেখে রবার্ট শুধুমাত্র ইমপ্রেসই হয় না, বরং অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সে ফিওনাকে যেমনটা ভেবেছিল সে তার চাইতে অনেকটাই এগিয়ে। তাই সে পরামর্শ দেয়, তোমার উচিত ইন্টারন্যাশনালে খেলা এবং তুমি খুব সহজেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারবে। আর এই জিনিসটা একটি ছোট্ট শহরের মানুষদের কাছে খুবই গর্বের বিষয়। তাই সে সবার প্রথমে সুদানে আয়োজিত দাবা প্রতিযোগিতায় এই বাচ্চাগুলোর নাম পাঠিয়ে দেয় এবং অদ্ভুত ব্যাপার, কিছুদিনের মধ্যেই
রবার্টের কাছে কল চলে আসে যে তারা এই বাচ্চাগুলোকে তাদের টুর্নামেন্টে খেলার সুযোগ দেবে। এখন রবার্টের কাছে প্রথম চ্যালেঞ্জ নাকোকে এই ব্যাপারে বোঝানো, কারণ সুদান এখান থেকে অনেকটাই দূরে এবং এই যাত্রা বেশ কয়েকদিনের হতে চলেছে। তাই সে তার সাথে আরও একবার ভালোভাবে কথা বলে। সে তাকে বোঝায় সুদানে দাবার সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে পুরো আফ্রিকা জুড়ে দাবার খেলোয়াড়রা সেখানে অংশগ্রহণ করবে এবং একইভাবে এইসব খেলার খরচ ইউনাইটেড স্টেট প্রদান করবে। একইভাবে সে তাকে বোঝায় এই সুদানের যাত্রা কমপ্লিট করার পর সে তার 2 সন্তানকে তার স্ত্রীর স্কুলে ভর্তি করে দেবে। এখন এই কথা শুনে অবশেষে নাকো রাজি হয়ে যায়। পরের দিন সকাল সকাল রবার্ট এই বাচ্চাদেরকে নিয়ে যাত্রা শুরু করে দেয়। আর এবার সে কোনো বাসে যায় না, বরং তারা প্লেনে করে যায়। এখন যেহেতু বাচ্চাগুলো কখনোই প্লেনে চড়েনি, তাই তাদের মনে আনন্দের সাথে সাথে ভয় হতে শুরু করে। এখন তারা সুদানে পৌঁছে সেখানকার বাচ্চাদের সাথে এই দাবা খেলা প্র্যাকটিস শুরু করে দেয় এবং এখানে ফিওনা প্রথমবার জানতে পারে যে দাবা যদি ভালো খেলা যায় তবে সরকার থেকে অনেক টাকার স্কলারশিপ দেওয়া হয়। এখন ফিওনা এখানে তার ট্যালেন্ট ব্যবহার করে খুব সহজেই এই বাচ্চাগুলোকে হারিয়ে দেয় এবং সবচেয়ে ভালো ভালো প্লেয়ারদেরকেও সে হারিয়ে দেয়, যার ফলে এই প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়ে যায়। এখন যেহেতু এটা পুরো আফ্রিকা জুড়ে হচ্ছে, তাই প্রতিটা নিউজ চ্যানেলে ফিওনাকে দেখাতে শুরু করে দেয় এবং উগান্ডার প্রতিটা মানুষ খুব বেশি খুশি হয়ে যায়। একইভাবে এই দাবা খেলাতে চ্যাম্পিয়ন হওয়ার কারণে এই বাচ্চাগুলোকে একটি ভিআইপি রেস্টুরেন্টে পেট ভরে খাবার খাওয়ানো হয় এবং এই বাচ্চাগুলো খুবই মজার সাথে এই জিনিসগুলো উপভোগ করে। এখন তারা যখন পুনরায় তাদের বাড়িতে ফিরে যায়, ফিওনা বাড়ির একটা কাজও মন দিয়ে করে না। এমনকি নাকো লক্ষ্য করে তার মেয়ে তার একটা কথাও শুনছে না, বরং সে নিজেকে ধনী পরিবারের সন্তান মনে করছে। আর এই জিনিসটা হয়েছে সুদান থেকে ফিরে আসার পর। তাই সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে রবার্টের সাথে কথা বলে এবং তাকে বলে ফিওনা সুদান থেকে ফিরে আসার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এমনকি তার মধ্যে কোনো নম্রভাব নেই, বরং অহংকারে ভরে গেছে। রবার্ট এই কথাটা মন দিয়ে শোনে এবং তার মাকে বোঝায় ফিওনার একজন ভালো গুরুর প্রয়োজন, যে তাকে ভালোভাবে দাবাটা শেখাবে। একদিন ফিওনা লোকাল ক্লাবে চলে যায় আরও একবার দাবা খেলার জন্য। আর এবার সে হঠাৎই দাবি করে তার উচিত রাশিয়ার সবচেয়ে বড় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। এখন এই কথা শুনে রবার্ট বেশ চমকে যায়। সে বুঝতে পারে ফিওনার মায়ের কথা একদম সত্যি। ফিওনার মধ্যে সত্যি সত্যি অহংকার চলে এসছে, কিন্তু সে তাকে না করে না, বরং চুপ থাকে। এবং একদিন সে ফিওনাকে আরও একবার চেয়ারম্যানের অফিসে নিয়ে যায়, কিন্তু সেখানে থাকা প্রতিটা মেম্বার এবং অফিসার তাকে বোঝায় এটা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কারণ তোমাকে এখনো অনেক প্র্যাকটিস করতে হবে। কিন্তু ফিওনা তাদেরকে তার কনফিডেন্ট দেখায় এবং জানায় সে খুব সহজেই এই ম্যাচটাও জিতে যাবে। আসলে ফিওনার মনের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, আর এই জিনিসটা তখন হয়েছে যখন সে সুদানে গিয়ে সেই স্কলারশিপের কথাটা শুনেছিল। তাই সে এখন যে করেই হোক বড় নামের প্লেয়ার হতে চায় এবং টাকা ইনকাম করতে চায়। কিন্তু বাস্তবে দেখতে গেলে এই জিনিসটাই মানুষকে ধ্বংস করে দেয়। যাই হোক, রবার্ট ফিওনাকে এই রাশিয়ার অলিম্পিকে নিয়ে যায় এবং যাত্রা পথে সে ফিওনার ওভার কনফিডেন্ট দেখে তাকে সতর্ক করে দেয় এবং বোঝায় এই অলিম্পিকে দুনিয়ার সব জায়গা থেকে প্লেয়াররা আসবে এবং তারা খুবই দক্ষ প্লেয়ার, তাই তুমি প্রতিটা চাল খুব ভালোভাবে দেবে। কিন্তু খেলা শুরু হলে ফিওনার ইগো আরও একবার ভেসে ওঠে এবং সে কোনো ভাবনা চিন্তা না করেই খুব দ্রুততার সাথে তার চালগুলো দিতে শুরু করে, যার ফলস্বরূপ সে খুব সহজেই এই খেলা হেরে যায় এবং প্রথমবার সে বুঝতে পারে হারলে কতটা কষ্ট হয়। সে কাঁদতে কাঁদতে শহরের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে এবং একটা সময় সে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। রবার্ট সঙ্গে সঙ্গে ছুটে যায় তার কাছে এবং তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ফিওনা খুব বেশি ডিমোটিভেট হয়ে যায় এবং সে রবার্টকে বলে, আমার কাজ হলো ভুট্টা বিক্রি করা, কিন্তু তবুও আমি এখানে চলে এসেছি, আর এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। রবার্ট তাকে বোঝায় হার জিত সব সময় একটি মানুষের জীবনে হতেই থাকে, তাই বলে এটা নয় একটা হার মানেই সবকিছু হেরে যাওয়া, কারণ তুমি ইতিমধ্যে বেশ কয়েকটা গেম জিতে এসছো, তাই একটা হার তোমাকে হারাতে পারবে না। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং ফিওনা পুনরায় তার শহরে তার দৈনিক কাজগুলো করতে শুরু করে দেয়। এদিকে রবার্টের কাছে সেই ব্যক্তির কল আসে যার কাছে একটা সময় রবার্ট একটি জবের জন্য গিয়েছিল এবং এখন সেই ব্যক্তি রবার্টকে একটি জব দিতে চায়, কিন্তু রবার্ট তাকে না করে দেয়, কারণ এই মুহূর্তে তার লক্ষ্য একটাই, আর সেটা হলো এই বাচ্চাগুলোকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া। রবার্ট প্রথম দিকে মনে করে এই ডিসিশনে তার স্ত্রী খুব বেশি রেগে যাবে, কিন্তু সে অবাক হয়ে যায় যখন তার স্ত্রী তাকে বোঝায় সে একদম সঠিক ডিসিশন নিয়েছে এবং এই ডিসিশনে সে সব সময় তার সাথে থাকবে। একদিন এই ক্যাটওয়ে শহরে খুব বেশি বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই বৃষ্টির কারণে
অনেক ঘর বাড়ি ভেঙে পড়ে এবং এই বাড়ির মধ্যে ফিওনাদের বাড়িটাও থাকে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ফিওনার দিদি নাইট সে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যায়, যার ফলে এই কঠিন পরিস্থিতিতে ফিওনা এবং তার মা খুব বেশি সমস্যায় পড়ে যায়। এমনকি ফিওনার ছোট ভাইটি এই জলের স্রোতে ভেসে যেতে শুরু করে, কিন্তু সে কোনো রকমে একটি দড়ি ধরে ঝুলে থাকে। যদিও এই ফ্যামিলি এই সব কিছুই কোনো রকমে মানিয়ে নেয়, কিন্তু তাদের অভিযোগ একটা জিনিস নিয়ে, আর সেটা হলো ফিওনার বড় দিদি যার নাম নাইট, তার উপর ফিওনার মায়ের অনেক আশা ছিল, কিন্তু সে সেই সব আশা ভঙ্গ করে দিয়েছে এবং সে ফ্যামিলিকে তখন ছেড়ে চলে গেছে যখন তার ফ্যামিলি সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন নাইট যখন ফিরে আসে তখন ফিওনার মা তাকে খুব বেশি বকা দেয়, কিন্তু এই ঝগড়ার মধ্যে নাইট তাদেরকে জানায় সে বর্তমানে প্রেগনেন্ট, আর এই কথায় পুরো ফ্যামিলি বেশ চিন্তায় পড়ে যায়। পরের দিন এই ঝড় বৃষ্টি থেমে গেলে ফিওনা সবার প্রথমে রবার্টের বাড়িতে চলে যায় এবং এই পুরো ঘটনাটা তাদেরকে জানায় এবং তার কাছে রিকোয়েস্ট করে, আমি কি তোমার বাড়িতে কিছুদিন থাকতে পারবো? রবার্ট সঙ্গে সঙ্গে তাকে হ্যাঁ বলে দেয়। একইভাবে সে বেশ কিছু ছাত্র এবং ফিওনাকেও তার স্ত্রীর সেই স্কুলে ভর্তি করে দেয়, আর এভাবে তাদের সময়গুলো কাটতে থাকে এবং একদিন ফিওনা সত্যি সত্যি চ্যাম্পিয়নের মতো দাবা খেলতে শুরু করে দেয় এবং সে অল্প সময়ের মধ্যেই তার কোচ রবার্টকেও হারিয়ে দেয়। রবার্ট তাকে জানায় খুব শীঘ্রই আরও একটি দাবার টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এবং সেখানে দুনিয়ার সবচেয়ে নামকরা দাবা প্লেয়াররা খেলতে আসবে, তাই তোমার উচিত সেখানে খেলা। আর এই খেলা খেলতে গিয়ে তুমি তোমার ইগো নয় বরং ব্রেন ইউজ করবে এবং সবার প্রথমে তুমি তোমার মায়ের সাথে দেখা করবে, কারণ তুমি দীর্ঘ কয়েক মাস ধরে তোমার মায়ের সাথে দেখা করছো না এবং আমার বাড়িতেই রয়েছ। ফিওনা রবার্টের কথাটা বুঝতে পারে, তাই সকাল হতে সে তার মায়ের সাথে দেখা করতে বাজারে চলে যায়। নাকু তার মেয়েকে এতদিন পর দেখে এবং তার মধ্যে এত সুন্দর ড্রেস পরা দেখে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। ফিওনা জানায় সে শুধু একা আসেনি, বরং তার সাথে রবার্টও এসছে এবং সে দূরে দাঁড়িয়ে রয়েছে। নাকুর সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করে এবং রবার্টকে এক ঝুড়ি মাছ গিফট করে এবং জানায়, তুমি আমার মেয়ের হয়ে যা করেছো তার জন্য দেবার মতো আমার কাছে কিছুই নেই, তাই এটা একটা উপহার হিসেবে তোমায় দিলাম। একইভাবে রবার্ট তাকে জানায়, ফিওনা খুবই লাকি তোমার মতো একজন মাকে পেয়ে, কারণ আজ তোমার কারণেই ফিওনা এত দূর অবধি যেতে পেরেছে। এরপর সেই দিনটা চলে আসে যেদিন ফিওনা রবশ্রেণী মেমোরিয়াল দাবা চ্যাম্পিয়নশিপ খেলবে। এখন খেলা শুরু হলে তার বিপরীতে একজন মেয়ে খেলোয়াড় থাকে যার নাম ক্রিস্টিন। এমনকি এই খেলা দেখার জন্য প্রথমবার ফিওনার মাও এখানে চলে আসে। এখন খেলার প্রথম দিকে ফিওনা খুব বেশি নার্ভাস ফিল করে এবং তার কনফিডেন্ট ধীরে ধীরে কমতে শুরু করে, আর এই সব পাশে বসে থাকা রবার্ট দেখে ফেলে, তাই সে এবার তাকে সেই ভুলটা করতে দেয় না যেটা সে আগে করেছিল, বরং সে দূর থেকেই তাকে মোটিভেট করে যায় এবং মনে করিয়ে দেয় সে আসলে কি করতে পারে। এখন রবার্টের এরকম কথা শুনে ফিওনার কনফিডেন্ট অনেকটাই বেড়ে যায় এবং সে ঠিক আগের মতোই খেলতে শুরু করে দেয় যেমনটা সে সাধারণত খেলে থাকে, যার ফলে এই খেলাতে ক্রিস্টিন খুব সহজেই হেরে যায় এবং অবশেষে ফিওনা এই চ্যাম্পিয়নশিপ জিতে যায়, যার ফলে ফিওনা সমেত তার ফ্যামিলি এবং রবার্ট খুব বেশি খুশি হয়ে যায়। এখন তারা যখন বাড়ি ফেরে তাদের সেই বস্তিতে থাকা প্রতিটা মানুষ অসাধারণভাবে তাদেরকে স্বাগত জানায়। একইভাবে সেখানে মিডিয়ারাও চলে আসে, যারা ক্রমাগত এই খবরটা তাদের নিউজ চ্যানেলে টেলিকাস্ট করতে শুরু করে দেয়, কারণ পুরো উগান্ডা দেশ জুড়ে ফিওনা এমন একটি মেয়ে তৈরি হয়ে যায় যাকে দেখে প্রত্যেকটা বাচ্চা এবং নতুন নতুন বাচ্চারাও খুব বেশি কনফিডেন্ট পেয়ে যায় এবং তাদের মনেও নতুন নতুন স্বপ্ন দেখার ইচ্ছা তৈরি হয়ে যায়। এরপর ফিওনা এতটাই পপুলার হয়ে যায় যার ফলে তার জীবন কাহিনী নিয়ে একটি বই লেখা হয় যার নাম হয় লাইফ অফ ফিওনা। আর এমনটা হওয়াতে ফিওনা এবং তার ফ্যামিলির সব রকম দুঃখ কষ্ট এবং দারিদ্রতা চলে যায়, এমনকি তারা এই শহর থেকে বেরিয়ে একটি আলাদা জায়গায় একটি বাড়ি কিনে নেয় এবং এই বাড়িতে তারা যখন প্রথম প্রবেশ করে তখন ফিওনার মা অর্থাৎ নাকুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ এই জিনিসটা তার একটা সময় স্বপ্ন ছিল কিন্তু এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে, আর এই কাজটা তার মেয়ে করে দেখিয়েছে। এবং সব শেষে আমাদেরকে এই মুভির প্রত্যেকটা চরিত্রের আসল ছবি দেখানো হয়। একইভাবে জানানো হয় ফিওনা 2016 সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে এবং একইভাবে সে উগান্ডার প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার তৈরি হয়ে যায়। তো এই ছিল আজকের সত্য ঘটনার উপর তৈরি মুভি কুইন অফ ক্যাটওয়ে। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।